মিসিং ইউ মোর, শীঘ্রই দেখা হবে। লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার মুস্তফার জরুরি তলবে মিটিং রুমে হাজির হয়েছে সামরিক বাহিনীর 11 জন দক্ষ লেফটেন্যান্ট। ইতিমধ্যে সকলের কানে পৌঁছে গিয়েছে যে লেফটেন্যান্ট কর্নেলের মেয়েকে কেউ তুলে নিয়ে গিয়েছে। বিষয়টার সাথে কে বা কারা জড়িত থাকতে পারে তা ইতিমধ্যে সবাই অনুমান করতে পারছে। মিটিং রুমে আরও উপস্থিত রয়েছে 2 জন কর্নেল এবং একজন কম্পিউটার অপারেটর। 16 কলা পূর্ণ হয় মেজর শাহরিয়া দুর্জয়ের আগমনে। দুর্জয় মিটিং রুমে প্রবেশ করেই চিন্তিত গলায় শুধায়, স্যার, নিশার কোনো আপডেট পাওয়া গিয়েছে কিংবা ওর অ্যাড্রেস ট্রেস করা সম্ভব হয়েছে? জুলফিকার মুস্তফার নত মাথাটা সামান্য নেড়ে না জানায়। একজন কর্নেল জুলফিকারকে আশ্বস্ত করে বলে, ডোন্ট ওয়ারি জুলফিকার, বেস্ট ফোর্স পাঠানো হবে, তোমার মেয়ের কিচ্ছু হবে না। কর্নেলের কথাটুকু শেষ হতেই কম্পিউটার সামনে বসে থাকা একজন সামরিক অপারেটর বলে ওঠে, স্যার, অনলাইনে ওয়েবসাইটে একটা ভিডিও পাবলিশ করা হয়েছে। আমি মাল্টিমিডিয়া প্রজেক্টরে ভিডিওটা প্লে করেছি, দেখুন। জুলফিকার সহ সকলে উদ্গ্রীব নয়নে বিশাল মাল্টিমিডিয়া স্ক্রিনের দিকে তাকায়। মুহূর্তেই সফেদ স্ক্রিনে ভেসে ওঠে কলেজ ইউনিফর্ম পরিহিত এক মেয়ের কান্নারত মুখশ্রী। ক্যামেরার পানে তাকিয়ে তার অস্ফুট উচ্চারিত আব্বু ডাকটা জুলফিকারের কানে পৌঁছাতেই তার পিতা সত্তার নরম কোমল অবয়বটা মুখে ফুটে ওঠে। কিন্তু মুহূর্তেই বিকট শব্দে মেয়েকে চিৎকার করে উঠতে দেখে তার সেই কোমল অবয়বটা উবে গেল। সে আর্তনাদ করে উঠল, নিশা। সে 11 জন লেফটেন্যান্টের মধ্যে দাঁড়িয়ে থাকা সাহেব এতক্ষণ হতভম্ব দৃষ্টি মেলে দেখছিল স্ক্রিনের নিশা নামক মেয়েটাকে। আরো 6 জোড়া হতভম্ব দৃষ্টি তখন তার দিকে নিবদ্ধ। এই মেয়েটা তবে লেফটেন্যান্ট কর্নেলের মেয়ে? এই প্রশ্নটা মাথায় উকিয়ে দিতেই সাহেব বিষম খেল। অজান্তে করা ভুলের জন্য মাথা ঠুকে মরে যেতে মন চাইল। ছিচকাদুন এই মেয়েটা যদি সাইফের নামে লেফটেন্যান্ট কর্নেলের কাছে নালিশ করে তখন কি হতে পারে সেই হিসেব কষতে যখন ব্যস্ত সাহেব, ঠিক সেই মুহূর্তে তার চোখের সামনে স্ক্রিনে ভেসে উঠল আরেকটা দৃশ্য। একজন আতঙ্কবাদী বেরহমের সাথে গুলি করে মেয়েটার পা বরাবর। সাথে সাথে মেয়েটা তীব্র আর্তনাদ করে রক্তাক্ত পা চেপে ধরল। এইটুকু দৃশ্য দেখেই সাইফের মেজাজ চরম বিগড়ে গেল। শক্ত গলায় সে উচ্চারণ করে, জানোয়ারের বাচ্চা। তার উচ্চারণ করার শব্দটা কর্নেল কিংবা অন্যদের কানে না পৌঁছালেও তার সাথে দাঁড়িয়ে থাকা লেফটেন্যান্টের কানে ঠিকই পৌঁছালো। রাফি, জুনায়েদ, প্রত্যয়, সাদাত, রিদওয়ান, ফারদিন সকলেই এক পলক সাহেবকে দেখে নিয়ে ফের স্ক্রিনের দিকে মনোযোগ দেয়। আতঙ্কবাদীর বলা হুমকির স্বরূপ কথাটা দিয়ে ভিডিও ক্লিপ শেষ হতেই জুলফিকার রাগ মিশ্রিত সুরে আদেশ করে, এখনই এই ভিডিও কোনো জায়গা থেকে পাবলিক করা হয়েছে, সেই ইনফরমেশন বের করো। কম্পিউটার অপারেটর এক মুহূর্তে অপেক্ষা না করে কানে হেডফোন গুঁজে ডিউটি এবং অর্ডার পালনে ব্যস্ত হয়ে পড়ে। কিছু সময়ের ব্যবধানেই সে কাঙ্ক্ষিত অ্যাড্রেস ট্রেস করে ফেলে। চট্টগ্রামের নির্জন এক পাহাড়ি এলাকার অ্যাড্রেসটা সম্পর্কে জুলফিকারকে অবহিত করতে জুলফিকার কর্নেল হতে অনুমতি নিয়ে 6 সদস্যের একটা বিশেষ টিম উক্ত স্থানে পাঠানোর সিদ্ধান্ত জানায়। সেই 6 জন সদস্যের দলের মধ্যে সাইফ এবং প্রত্যয়ও রয়েছে। দুর্জয় উৎকণ্ঠা নিয়ে বলে, স্যার, অনুমতি থাকলে আমিও যেতে চাই। জুলফিকার দুর্জয়ের আবদার নাকচ করে বলে, তোমার উপর অন্য দায়িত্ব আছে দুর্জয়। বাকি 5 জন সহ তুমি রাইস দিলদারের সন্ধানে যাবে। অর্ডার না মানা দুর্জয়ের স্বভাবের বহির্ভূত কাজ। সে মাথা নেড়ে এগিয়ে গিয়ে জুলফিকারকে জড়িয়ে ধরে। এই মানুষটার সাথে তার কেবল প্রফেশনাল লাইফের নয় বরং ব্যক্তিগত এবং আত্মিক একটা সম্পর্ক আছে। দুর্জয়ের মরহুম পিতা শাহরিয়ার রিফাতির সঙ্গে জুলফিকার মুস্তফার ভ্রাতৃত্ব সমতুল্য বন্ধুত্বের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক এতটাই গভীর ছিল যে প্রাণপ্রিয় বন্ধুর মৃত্যুর পরও তার সন্তানকে একা ছেড়ে দেয়নি জুলফিকার। নিজের সন্তানের ন্যায় ভালোবেসেছে, স্নেহ করেছে, একজন মেন্টরের ন্যায় সঠিক গাইডলাইন দিয়েছে। বেহিসাবি এই ভালোবাসা ও স্নেহের প্রতিদান হিসেবে দুর্জয় মানুষটার প্রতি সবসময় মনে লালন করে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। দুর্জয় আলিঙ্গন মৃদু দৃঢ় করে শুধায়, নিশা উইল বি ব্যাক সেফলি। সাইলেন্সার বসানো রিভলভারটা নিশানা বরাবর তাক করে গুলি ছুটতেই তার সদূরে অবস্থিত গোলাকার এক নিশানা চিত্র ভেদ করে চলে গেল। টের পেল না কোনো কাকপক্ষী। সঠিক নিশানায় গুলি ছুটতেই পঞ্চশর্দ শমসের মজুমদারের মুখে এক দাম্ভিক ভাব ছড়িয়ে পড়ল। আত্মহংকারে ফুলে ফেঁপে উঠল তার বুক। খোলা আকাশের নিচে বাড়ির পেছনের সবুজ এই খোলা মাঠটা তার ব্যক্তিগত সম্পত্তির অন্তর্ভুক্ত। এখানে দাঁড়িয়ে সারাদিন সে পিস্তল চালালেও তাকে কেউ কিছু বলতে পারবে না। শমশের মজুমদারের পাশে দাঁড়ানো যুবকটার ফোন হঠাৎ বেজে উঠতেই তার মনোযোগ ব্যাঘাত ঘটে। শমশের আর চোখে তাকায় যুবকের পানে। কিছুক্ষণ কথা বলে যুবক ফোনটা রেখে হাসি মুখে বলে ওঠে,
লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার মুস্তফা পর্যন্ত আপনার মেসেজ পৌঁছে দেওয়া হয়েছে স্যার। শমশের বাঁকা হেসে শুধায়। আমরা শক্তিশালী কেন জানো? কেন স্যার? পিস্তলের নলের মাথায় সামান্য ফু দিয়ে ধোঁয়া ওড়ানোর মতো করে শমশের বলে ওঠে। কারণ আমাদের কোনো দুর্বলতা নেই। পরিবার, পরিজন এইসব হলো মানুষের দুর্বলতার জায়গা, কিন্তু সেই পুরুষ পরিবার দিয়ে বাধা নেই, সেই সবচাইতে শক্তিশালী পুরুষ। শমশের বলা কথার সাথে একমত পোষণ করে যুবক মাথা নাড়ায়। হাতে থাকা পিস্তলটা এবার গাছে বসে থাকা এক পাখির দিকে তাক করে শমশের বলে, কিন্তু আমার এই তিলে তিলে তৈরি করা সংঘের খুঁটির মধ্যে ত্রুটির দেখা মিলেছে। আমার চোখ ফাঁকে দিয়ে স্ত্রী সন্তান নিয়ে সংসার পেতে বসেছে সে। ভেবেছে আমি কখনো জানতে পারবো না, কিন্তু ও হয়তো কখনো ভুলে গিয়েছে আমি কে। যেই পাশের সাম্রাজ্যের খুঁটিও সেই সাম্রাজ্যে আমি স্থাপন করেছি। ওর মতো রিমকে গড়ে তুলেছি নিজের মতো করে, কিন্তু এখন মনে হচ্ছে মস্ত বড় ভুল করেছি। বাচ্চা সাপটা দুধ কলা খেয়ে কাল সাপে পরিণত হয়েছে। ওর দুর্বলতার হাত দিলে যে আমাকে ছোবল মারার আগে একবারও ভাববে না, তা খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে। কথাটুকু বলেই শমশের সেই পাখির দিকে তাক করে রাখা রিভলভারের ট্রিগার পুল করলো। মুহূর্তে মৃত শালিক পাখির দেহটা লুটিয়ে পড়ল মাঠে। যুবকটা এতক্ষণ খুব মনোযোগ দিয়ে শমশেরের কথা শুনল, অতঃপর ইতস্তত গলায় প্রশ্ন করল, আপনার কি অর্ডার স্যার? ছবল মারার আগে কি বিষদাঁত ভেঙে দেওয়া উচিত? না, এক্ষুনি না। বহুদূর পর্যন্ত এসে মাঝপথে আমি সব ভেস্তে দিতে চাই না। ওর প্রয়োজন পড়বে আমার। একবার প্রয়োজন মিটুক, তারপর ওকে দেখে নিব আমি। স্যার, জুলফিকার মুস্তফার মেয়ের ব্যাপারে কি আদেশ আপনার? ইতিমধ্যে সৈন্যরা নিশ্চয়ই অ্যাড্রেস ট্রেস করে রেস্কিউর উদ্দেশ্যে রওনাও দিয়ে দিয়েছে। শমশের মৃদু বাঁকা হেসে বলে, আমার চিতা সাহসী সৈন্যদের অতিথি আপ্যায়নের ব্যবস্থা করে রেখেছে। শমশেরের কথার অর্থ বুঝতে খানিকটা সময় লাগলো যুবকের। বুঝতে পেরে সেও পৈশাচিক হাসি দিয়ে উঠল। নিরিবিলি কফি শপটায় বসে তীক্ষ্ণ সতর্ক দৃষ্টি মেলে চারিদিকটা পরখ করতে ব্যস্ত লেফটেন্যান্ট সাদাত সরকার। মোর্শেদ হতে রইস দিলদারের সম্ভাব্য কিছু ঠিকানা জোগাড় করে সিভিল গেটআপে বিচ্ছিন্নভাবে তার তালাশে বেরিয়েছে দুর্জয় এবং তার দলের 5 জন যুবক। মোর্শেদের মুখে শোনা রইস দিলদারের বাহ্যিক বিবরণ অনুযায়ী সন্দেহভাজন কাউকেই এখনো চোখে পড়েনি সাদাতের। আল্লাহ ভালো জানেন অসভ্যের বাচ্চাটা কোথায় ঘুরে বেড়াচ্ছে। একজন ওয়েটার গরম গরম ধোয়া ওঠা একটা কফির কাপ সাদাতের সামনে এনে রেখে চলে যায়। সাদাত সেই অপ্রয়োজনীয় কফি কাপটার দিকে তাকানোর প্রয়োজন বোধ করে না। তার অতি মনোযোগের মধ্যে কানে থাকা ব্লুটুথ ডিভাইস হতে ভেসে আসলো মেজর দুর্জয়ের কণ্ঠস্বর। হান্টার 3, এনি আপডেট? সাদাত চারিদিকে চোখ বুলাতে বুলাতে জবাব দিল, নো স্যার, স্টিল নো সাসপেক্টেড ডিটেক্টেড। কথাটুকু শেষ করতে সাদাতের চোখ স্থির হলো ঠিক তার বাম 3 টেবিল সামনে বসা এক নারীর দিকে। মুহূর্তে সাদাতের চোয়াল শক্ত হয়ে এলো। তার তীর্যক দৃষ্টি ঠাওর করতে পেরে সে নারী অপ্রস্তুত হয়ে পড়ল। এলোমেলো দৃষ্টি ফিরিয়ে নিতে হাতে থাকা জিনিসপত্রগুলো ব্যাগে চালান করে দিল। টেবিলের উপর বিলটা রেখে বিনা বাক্য ব্যয়ে সেই নারী মুহূর্তেই কফি শপ থেকে প্রস্থান করল। সাদাত বিচক্ষণ দৃষ্টি মেলে একবার কফি শপের চারিদিকে তাকালো। কফি শপের তীর কর্নারে থাকা 3টা সিসিটিভি ফুটেজ একবার দেখে নিয়েই সেও বিলটা টেবিলের উপর রেখে বড় বড় কদম ফেলে বেরিয়ে গেল কফি শপ থেকে। কফি শপের 2 গলি পরে নিস্তব্ধ রাস্তা ধরে হাঁটছে এক নারী। প্রবল আগ্রহ ভরা দৃষ্টি মেলে দেখছে চারিদিকটা। পরনে তার সাদা রঙের একটা টি শার্ট এবং জিন্সের প্যান্ট, তার উপর হাঁটু সমান অলিভ রঙের একটা ওভারকোটও পরেছে সে। রেড ওয়াইন রঙের চুলগুলোকে উঁচু করে পনিটেল করে রেখেছে। আচমকা তার কাঁধে ঝুলন্ত কালো সাইড ব্যাগটায় টান পড়তে সেই নারী হতভম্ব দৃষ্টি মেলে ফিরে তাকালো। 5 ফুট 11 ইঞ্চির এক টকবগে যুবককে চোখে পড়ল তার। সহজ করে বলতে গেলে সুদর্শন দেখতে এই পুরুষ চেহারা সে এ প্রথম দেখছে না। একটু আগে সেই ভিনটেজ কফি শপটাতেও এই পুরুষের নজর করা মুখশ্রী তার চোখে পড়েছিল, এবং চোখে পড়তেই তার অবচেতন মন বলে উঠেছিল এই সুপুরুষটা দেখতে অনেকটা 90s-এর অর্জুন রামপালের মতো দেখতে। কিন্তু ভদ্র দেখতে এই পুরুষ হঠাৎ অভদ্রের ন্যায় তার ব্যাগ ধরে কেন টান দিল তা বুঝতে পারছে না সে। শুধু ব্যাগ টান মেরেই ক্ষান্ত হয়নি, বরং তার ব্যাগ হতে তার ব্যক্তিগত ডায়েরিটাও বের করে নিয়েছে। মেয়েটা রেগে গিয়ে বলে, আরে আরে করছেন কি? সাদাত মেয়েটার কথা তোয়াক্কা না করে ডায়েরির কিছু পাতা উল্টে একটা পৃষ্ঠা বের করে তা একটানে ছিঁড়ে ফেলে।
মেয়েটা আতকে উঠে বলে, পাগল নাকি? সাদাত ব্যাগ এবং ডায়েরিটা মেয়েটার হাতে ধরিয়ে দিয়ে তার চোখের দিকে তাকিয়ে সে কাগজটা কুটি কুটি করে ছিঁড়ে ফেলে। মেয়েটা আবার চটে উঠে বলে, এক্সকিউজ মি, এমন অভদ্রের মতো আচরণের মানে কি? ডু হ্যাভ এনি আইডিয়া আমি কত কষ্ট করে স্কেচটা করেছি?